আমি আজকে তোমাদের দ্বিতীয় লেকচার নেব। সেটা হচ্ছে গিয়ে প্রোগ্রামিং এসেনশিয়ালের বাকি যে টপিকসগুলো আছে সেই টপিকস নিয়ে আমরা আলোচনা করব। তোমরা ইতিপূর্বে অনেকে অনেক রকম কমেন্টস করেছো, যে কমেন্টসে আসলেও তোমরা বলছো যে স্যার হচ্ছে গিয়ে গুগল মিট অথবা কি বলে যে জুমে ক্লাস নিলে ভালো হয়। কিন্তু আসলে দেখা যাচ্ছে যে ওখানে একটু মিউট আনমিউটের সমস্যা হয়। এর জন্য আমাদের এবং এর জন্যই আমরা ক্লাসটা ওখানে নিচ্ছি না। আর আমাদের এটা আসলে সরাসরি এই ভিডিওগুলো আবার আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখে, কিন্তু জুমে বা ইয়েতে করলে আবার আপলোড করতে হয় ভিডিও করে। এর জন্যই আমাদের একটু সমস্যা। এর জন্য আমরা ফেসবুক লাইভে এই ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট অনলাইন ক্লাস এই গ্রুপে আমরা ক্লাস নেব। এই নিয়ে আর কেউ কোনো রকম মন্তব্য করবে না। আমরা যদি এর পরবর্তীতে অন্য কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো নির্দেশনা আসে, তাহলে সেই অনুযায়ী আমরা ক্লাসের ব্যবস্থা করব। তাহলে আজকে আমি অলরেডি বলে ফেলছি প্রোগ্রামিং এসেনশিয়ালস। আসলে এখানে আমরা কোন প্রোগ্রামটা নিয়ে আলোচনা করব, আমরা যে প্রোগ্রামটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে পাইথন নিয়ে আমরা আলোচনা করব। খুবই বেসিক একটা প্রোগ্রাম, এটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে চলে যাই। আমরা পূর্বের যে ক্লাসে যে আলোচনাগুলো করেছিলাম সেটা হচ্ছে গিয়ে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কত প্রকার ও কি, ট্রান্সলেটর কি, কত প্রকার ও কি, কম্পাইলার এবং ইন্টারপ্রিটারের মধ্যে পার্থক্য লিখো, এবং কম্পিউটার প্রোগ্রামের ব্যবহার লিখো। আমরা মূলত গত ক্লাসে এই 5টি টপিকস নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আরও কিছু টপিকস নিয়ে আলোচনা করব। সেই টপিকসগুলো হচ্ছে, আজকে যে টপিকসগুলো নিয়ে আলোচনা করব সেই টপিকসগুলো হচ্ছে অ্যালগরিদম কি, অ্যালগরিদমের বৈশিষ্ট্য লিখো, ফ্লোচার্ট কি, ফ্লোচার্টের সিম্বল সহ কাজ লিখো, দুটি সংখ্যার যোগফল বের করার অ্যালগরিদম ও ফ্লোচার্ট অঙ্কন করো, তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট অঙ্কন করো, ত্রিভুজের ক্ষেত্রফল বের করার অ্যালগরিদম ও ফ্লোচার্ট অঙ্কন করো, যেখানে তিনটি বাহু ভিন্ন ভিন্ন অর্থাৎ বিষমবাহু। দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট অঙ্কন করো, ফারেনহাইট থেকে সেন্টিগ্রেড তাপমাত্রা বের করার অ্যালগরিদম ও ফ্লোচার্ট অঙ্কন করো, প্রোগ্রাম পরিকল্পনার ধাপসমূহ আলোচনা করো। মূলত আমরা এই কয়েকটি কোশ্চেন আজকে আলোচনা করব, এবং এখান থেকে মূলত আমি প্রথম 4টা কোশ্চেন এবং লাস্টের 8 নম্বর কোশ্চেন, যেমন প্রোগ্রাম পরিকল্পনার ধাপসমূহ আলোচনা করো, এই মোট 5টা কোশ্চেন আলোচনা করব। আর বাকি 5, 6, 7 তোমরা বাসায় প্র্যাকটিস করবে, এবং এটা তোমাদের যে হোমওয়ার্ক হিসেবে দেওয়া হলো। আবার খেয়াল করো যে আমি 1, 2, 3, 4 এই 4টা, প্রথম 4টা এবং লাস্টের প্রোগ্রাম পরিকল্পনার ধাপসমূহ আলোচনা করো। এই 5টা কোশ্চেন আলোচনা করো। বাকি 5, 6, 7 অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল, আমরা মূল আলোচনায় চলে যাই। আমরা অ্যালগরিদম কি এবং অ্যালগরিদমের বৈশিষ্ট্য লিখো। ওয়াজ মাহফিল হোক বা যেটা সাংস্কৃতিক অনুষ্ঠান হোক, সেটা কিন্তু স্টেপ বাই স্টেপ সাজাইতে হয়, তা না হলে প্রোগ্রামের বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আমি যেটা আগেও বলছি, এর জন্য অবশ্যই আমাদের অ্যালগরিদম দরকার হয়। অ্যালগরিদমটা তাহলে কি? অ্যালগরিদমটা হচ্ছে কোনো প্রোগ্রামকে স্টেপ বাই স্টেপ সাজানো, অর্থাৎ অ্যালগরিদম বলা হয়ে থাকে। তাহলে অ্যালগরিদমটাকে আমরা মনে হয় বুঝছি যে অ্যালগরিদম হচ্ছে স্টেপ বাই স্টেপ সাজানো, কোনো নির্দেশকে স্টেপ বাই স্টেপ সাজানো, অর্থাৎ একটা প্রোগ্রাম করার জন্য যা দরকার সেটাকে সিরিয়াল অনুযায়ী অর্থাৎ স্টেপ বাই স্টেপ সাজানোর কৌশলটাই হচ্ছে অ্যালগরিদম। ওকে, আমরা অ্যালগরিদমের বৈশিষ্ট্য, এটাও আমাদের এই কোশ্চেনটা কিন্তু অনেক সময় আমাদের আসে, বুড়ে আসে। মূল বৈশিষ্ট্য হচ্ছে যে অ্যালগরিদম হচ্ছে একটা লিখিত রূপ। বলছে প্রতিটি অ্যালগরিদমের পর্যায়ক্রমিক নির্দিষ্ট কতগুলো ধাপ থাকবে, অর্থাৎ স্টেপ থাকবে, কিভাবে আমি কাজ করব, এবং সেখানে সুনির্দিষ্ট ইনপুট এবং আউটপুট থাকবে। হ্যাঁ,
অর্থাৎ যদি প্রোগ্রাম করতে চাই, কথার কথা যে নবীনবরণ প্রোগ্রাম করবো, তাহলে এখানে ইনপুট কি? ইনপুট হচ্ছে যারা নবীনবরণ অনুষ্ঠানে আসবে সেগুলো হচ্ছে ইনপুট। আমার প্রোগ্রামে কি কি ধরনের মেটেরিয়াল থাকবে সেগুলো হচ্ছে ইনপুট। আউটপুট কি? সকলের সাথে পরিচিত হলাম, সেটাই হচ্ছে কি আমাদের আউটপুট। তাহলে এখানে আমাদের আসলে অনেকগুলো দিছে, আমাদের বইয়ে আছে। যেমন হচ্ছে কি অ্যালগরিদমের পর্যায়ক্রমিক সুনির্দিষ্ট কতগুলো ধাপ থাকবে, সুনির্দিষ্ট এক বা একাধিক ইনপুট থাকবে, পর্যায়ক্রমিক ধাপগুলো সহজবোধ্য হতে হবে, পরস্পরের সাথে সম্পর্কযুক্ত হবে, অর্থাৎ একটা ধাপের সাথে আরেকটা ধাপকে কমিউনিকেট থাকবে। হ্যাঁ, একটা ধাপ আরেকটা ধাপ থেকে কিন্তু কখনোই বিচ্ছিন্ন থাকবে না। তো এগুলো হচ্ছে মোটামুটি আমাদের কি কয় যে অ্যালগরিদম। এবং আরেকটা বৈশিষ্ট্য, মূল যে বৈশিষ্ট্য হচ্ছে কি এটা সুনির্দিষ্ট আউটপুট থাকবে, অ্যালগরিদমের সুনির্দিষ্ট আউটপুট থাকবে। তাহলে আমরা প্রথম টপিক যেটা ছিল সেটা হচ্ছে কি অ্যালগরিদম কি, অ্যালগরিদমের বৈশিষ্ট্য লিখো। আমরা এই কোশ্চেনটা নিয়ে অলরেডি আলোচনা করে ফেললাম যে অ্যালগরিদম হচ্ছে স্টেপ বাই স্টেপ সাজানো কোনো সমস্যা সমাধানের জন্য বা কোনো প্রোগ্রাম করার জন্য কোনো নির্দেশকে স্টেপ বাই স্টেপ সাজানোর কৌশলকেই বলা হচ্ছে অ্যালগরিদম। আর অ্যালগরিদমের বৈশিষ্ট্যগুলো কি কি? যে অ্যালগরিদমের কতগুলো সুনির্দিষ্ট ধাপ থাকবে, সুনির্দিষ্ট ইনপুট আউটপুট থাকবে, হ্যাঁ, এবং প্রত্যেকটা ধাপ সহজবোধ্য হইতে হবে। এটাই হচ্ছে কি একটা অ্যালগরিদমের বৈশিষ্ট্য। এবং অ্যালগরিদমটা হচ্ছে একটা লিখিত রূপ, লিখি করা হয়। তাহলে আমরা প্রথম টপিকস নিয়ে আলোচনা করে ফেললাম। আমরা দ্বিতীয় টপিকস নিয়ে কথা বলবো। দ্বিতীয় টপিকসটা হচ্ছে ফ্লোচার্ট কি, ফ্লোচার্টের সিম্বল সহ কাজ লিখো। ওকে, আমরা নেক্সট টপিক্সে চলে যাই। আমরা নেক্সট টপিক্স তাহলে কি দেখি একটু। নেক্সট টপিকসটা হচ্ছে ফ্লোচার্ট, অর্থাৎ অ্যালগরিদম যে লিখলাম এটা যদি আমি চিত্রের মাধ্যমে দেখি সেটাই হচ্ছে কি আমাদের ফ্লোচার্ট। অর্থাৎ আমরা অ্যালগরিদমকে যে ধাপে ধাপে সাজাইছি, অর্থাৎ একটা প্রোগ্রামকে যে ধাপে ধাপে সাজাইছি সেটা যদি আমি চিত্রের মাধ্যমে দেখি তাহলে সেটাই হচ্ছে ফ্লোচার্ট। আসলে চিত্রের মাধ্যমে যদি গ্রাফিক্যালি আমরা কোনো কিছু দেখি তাহলে সেটা কিন্তু আমাদের সহজেই মনে থাকে। তাহলে ফ্লোচার্টটা কি? ফ্লোচার্ট হচ্ছে অ্যালগরিদমকে যদি আমি চিত্রের মাধ্যমে প্রকাশ করি বা কোনো সিম্বলের মাধ্যমে প্রকাশ করি সেটাই হচ্ছে কি আমাদের ফ্লোচার্ট। অর্থাৎ কোনো সমস্যার সমাধানের যুক্তিক ক্রমানুযায়ী ধাপসমূহের চিত্রভিত্তিক রূপকে ফ্লোচার্ট বলে। তাহলে ফ্লোচার্ট এক কথায় চিত্রভিত্তিক, চিত্রের মাধ্যমে দেখানো হয়। তোমরা দেখবে যে বিভিন্ন ইনস্টিটিউট বা হাসপাতাল একদম গ্রাউন্ড ফ্লোরে একটা ফ্লোচার্ট দেওয়া থাকে বা সিটিজেন চার্টার দেওয়া থাকে, যে 202 নম্বর রুমে হচ্ছে গিয়ে কি কয় যে সিটি স্ক্যান রুম, বা হচ্ছে গিয়ে কি কয় যে আলট্রাসোনো 203 নম্বর রুমে, ইসিজি 204 নম্বর রুমে। ওটা দেখেই বোঝা যায় যে আমার 204 নম্বর রুমে গেলে আমি হচ্ছে গিয়ে সিটি স্ক্যান করতে পারবো। হ্যাঁ, এরকম কিন্তু এই ফ্লোচার্টের মাধ্যমেও বোঝা যায় যে আসলে কি কোথা থেকে কিভাবে শুরু হবে। তাহলে ফ্লোচার্টের এখানে কয়েকটা সিম্বল আমি এখানে দিছি। মূলত আসলে অনেকগুলো সিম্বল বইতে আছে, মূলত এই সিম্বলগুলো আমাদের কাজে লাগে। প্রথমে দেখো আমরা উপবৃত্তাকার একটা সিম্বল দিয়েছি, যেমন এই যে প্রথম যে সিম্বলটা এটা হচ্ছে উপবৃত্তাকার। এই সিম্বলটা হচ্ছে স্টার্ট বা স্টপ, অর্থাৎ প্রোগ্রাম শুরু এবং শেষের জন্য এই সিম্বলটা ইউজ করতে হয়। আমি যদি কোনো প্রোগ্রাম লিখি তাহলে প্রথমে এই স্টার্ট সিম্বল দিয়ে শুরু করতে হবে এবং শেষ করলে এই স্টার্ট সিম্বল দিয়ে শেষ করতে হবে। তোমরা বুঝতে পারছো কিনা জানি না, আমি আবার বলছি। সেটা হচ্ছে এটা হচ্ছে একটা উপবৃত্তাকার, অর্থাৎ এটাকে স্টার্ট বা স্টপ সিম্বল বলে। কোনো প্রোগ্রাম শুরু করতে হলে সেটা অবশ্যই স্টার্ট সিম্বল দিয়ে শুরু করতে হয় এবং শেষ করতে হলে স্টপ সিম্বল দিয়ে শেষ করতে হয় বা ইন্ট সিম্বল দিয়ে শেষ করতে হয়। এটাকে বলা হয় স্টার্ট বা স্টপ বা ইন্ট সিম্বল। পরে হচ্ছে প্রসেস। প্রসেস একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। প্রসেস মানে হচ্ছে প্রক্রিয়াধীন। কথার কথা যে আমি দুটি সংখ্যার যোগফল বের করব, তাহলে কথার কথা আছে সাম ইকুয়াল টু এ প্লাস বি। তাহলে এটা হচ্ছে প্রসেস, সাম ইকুয়াল এ প্লাস বি, এটা হচ্ছে প্রসেস। তাহলে এরকম যখন আমি কোনো জায়গায় অ্যালগরিদমে লিখবো যে সাম ইকুয়াল এ প্লাস বি, তাহলে সেখানে যদি আমি ফ্লোচার্ট ইউজ করতে চাই, অর্থাৎ চিত্র ইউজ করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের হচ্ছে এই আয়তাকার সিম্বলটা ইউজ করতে হবে, প্রসেস সিম্বলটা ইউজ করতে হবে। পরের যে সিম্বলটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা সিম্বল, সেটা হচ্ছে ইনপুট এবং আউটপুট। ইনপুট এবং আউটপুট তোমরা সবসময় খেয়াল রাখবা, প্রোগ্রাম করার ক্ষেত্রে আমার ইনপুট কি দরকার এবং আউটপুট কি দরকার, আউটপুট কি হবে। এটা যদি মাথায় থাকে তাহলে তোমরা প্রোগ্রাম করতে পারবা, আর এটা যদি মাথায় না থাকে তাহলে কিন্তু প্রোগ্রাম করা সহজ হবে না। এর জন্য অবশ্যই তোমরা প্রথমে খেয়াল রাখবা যে আমি যে প্রোগ্রামটা করব এই প্রোগ্রামে হচ্ছে ইনপুটটা কি হবে এবং আউটপুটটা কি হবে। তাহলে আমাদের ইনপুট এবং আউটপুটের সিম্বলটা হচ্ছে এরকম সামান্তরিক আকৃতির, অনেকটাই কি বলে যেটা সামান্তরিক আকৃতির। দেখো, যদি আমি কোথাও ইনপুট নিতে চাই কোনো প্রোগ্রামে তাহলে এই সিম্বলটা ইউজ করতে হবে,
আবার যদি আউটপুট হিসাবে দেখতে চাই তাহলেও আমাদের এই সামান্তরিক আকৃতির সিম্বলটা ইউজ করতে হবে। ওকে, আমরা তাহলে তিনটা সিম্বল জেনে গেলাম। একটা হচ্ছে কি স্টার্ট বা এন্ড সিম্বল বা স্টপ সিম্বল, আরেকটা হচ্ছে প্রসেস সিম্বল, আরেকটা হচ্ছে কি গ্রহণ। অর্থাৎ কোনো লজিক্যাল ডিসিশন নিতে হলে এই সিম্বলটা ইউজ করতে হয়। হ্যাঁ, আমরা এরকম প্রোগ্রামে আমরা দেখব, প্রোগ্রাম করার ক্ষেত্রে অবশ্যই আমরা দেখব এই সিম্বলগুলো ইউজ করা হচ্ছে। হ্যাঁ, দেখবে যে লজিক্যাল ডিসিশন বা হচ্ছে গিয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এই রম্বস আকৃতির সিম্বলটা ইউজ করা হয়ে থাকে। পরে হচ্ছে কানেক্টর বা হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে বৃত্তাকার, অনেকটাই বৃত্তাকার। একটা ফ্লোচার্ট আরেকটা ফ্লোচার্টের সাথে, অর্থাৎ একটা প্রোগ্রাম আরেকটা প্রোগ্রামের সাথে বা একটা ফাংশন আরেকটা ফাংশনের সাথে যদি আমরা কি করে যে লিঙ্ক করতে চাই, সেই ক্ষেত্রে এই বৃত্তাকার সিম্বলটা ইউজ করতে হবে। বা কোনো ফাংশন ইউজ করতে চাইলে একটা ফাংশন আরেকটা সাব ফাংশনের সাথে যদি ইউজ করতে চাই তাহলে আমাদের এই বৃত্তাকার সিম্বলটা ইউজ করতে হবে। পরে সিম্বলটা তোমাদের কাছে অনেকের কাছে, এটা আমার মনে হয় সবার কাছে পরিচিত, সেটা হচ্ছে গিয়ে কি বলে যে আমাদের ফ্লো বা এরো সিম্বল, যেটাকে বলা হয় এরো সিম্বল। হ্যাঁ, আমরা এটা রাস্তাঘাটে দেখি যে ডানে মোড় বা ডান দিকে এরকম সিম্বল কিন্তু দেওয়া থাকে। এই সিম্বলটা আমাদের খুবই পরিচিত, আমরা এটা দিয়ে এরো সিম্বল বলি এটাকে। অর্থাৎ কাজটা কোন দিকে নির্বাহ হবে, কোন দিকে এক্সিকিউট হচ্ছে প্রোগ্রামটা, সেটা ফ্লোটাকে দেখায়, অর্থাৎ কোন দিকে যাবে। এর জন্য আমাদের এই এরো সিম্বলটা ইউজ করা হয়ে থাকে। মূলত আমাদের কি বলে যে এই কয়েকটা সিম্বলই আছে বইতে, তোমরা দেখবা যে আসলে এই সিম্বলগুলো দিয়ে আমাদের সাধারণত এই যে 1 2 3 4 5 6 এই 6টা সিম্বল দিয়ে মূলত কাজ করা হয়ে থাকে। আরেকটা আছে, সেটা হচ্ছে কি যেমন এটা আমাদের অনেক সময় ইউজ হয় না, তারপর আমি বলবো এটা হচ্ছে কি সাব রুটিন বা সাব প্রোগ্রাম বলে। সাধারণত কোনো প্রোগ্রাম এর সাথে আরেকটা সাব প্রোগ্রাম যদি অ্যাড করতে চাই সেই ক্ষেত্রে আমাদের এই সিম্বলটা ইউজ করা হয়ে থাকে। তাহলে আমরা দ্বিতীয় টপিক্সে মোটামুটি আলোচনা সেরে ফেললাম। আসলে দ্বিতীয় টপিক্সে যেটা ছিল সে ফ্লোচার্ট কি, ফ্লোচার্টের সিম্বল সহ কাজ লিখো। তাহলে আমাদের সেই ফ্লোচার্টটা হচ্ছে চিত্রভিত্তিক, অর্থাৎ অ্যালগরিদমের চিত্রভিত্তিকের রূপটাই হচ্ছে কি আমাদের ফ্লোচার্ট। তাহলে ফ্লোচার্টের সিম্বলগুলো কি কি? স্টার্ট বা এন্ড সিম্বল, প্রসেস সিম্বল, ইনপুট আউটপুট সিম্বল, ডিসিশন বা ব্রাঞ্চিং সিম্বল, কানেক্টর বা বৃত্তাকার সিম্বল যেটাকে বলা হয়, বা এরো সিম্বল। এগুলো হচ্ছে গিয়ে আমাদের মোটামুটি সিম্বল। আরও কয়েকটা সিম্বল আছে, কিন্তু আমাদের এই সিম্বলগুলো তোমরা আজ থেকে মনের ভিতর ধারণ করে রাখো যে কোথাও আমাদের প্রোগ্রাম শুরু করতে হলে সেই ক্ষেত্রে যদি আমরা ফ্লোচার্ট ইউজ করতে চাই তাহলে অবশ্যই আমাদের স্টার্ট বা ইট সিম্বল ব্যবহার করতে হবে। যদি কোথাও প্রসেস করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আয়তাকার সিম্বল ব্যবহার করতে হবে। যদি আমরা ইনপুট এবং আউটপুট ব্যবহার করতে চাই তাহলে সামান্তরিক আকৃতির এই সিম্বলটা ইউজ করতে হবে। আমরা যদি ডিসিশন সিম্বল বা সিদ্ধান্ত গ্রহণ সিম্বল ইউজ করতে চাই তাহলে সেই ক্ষেত্রে রম্বস আকৃতির সিম্বল ইউজ করতে হবে। এরকম কোনো কিছু যদি একটা প্রোগ্রামের সাথে যদি আরেকটা সাব প্রোগ্রাম অ্যাড করতে চাই বা একটা ফাংশনের সাথে আরেকটা সাব ফাংশন যদি ইউজ করতে চাই বা কোনো কিছু লিঙ্ক করতে চাই সেই ক্ষেত্রে বৃত্তাকার সিম্বল ইউজ করতে হবে। এবং এরো সিম্বলটা সাধারণত প্রোগ্রামটা কোন দিকে এক্সিকিউট হচ্ছে বা কোন দিকে ফ্লো হচ্ছে সেই ক্ষেত্রে সাধারণত এরো সিম্বলটা ইউজ করা হয়ে থাকে। এই জন্য এটাকে ফ্লো সিম্বলও বলা হয়ে থাকে। ওকে, তাহলে আমরা দুইটা টপিক্স আলোচনা করে ফেললাম। দুইটা টপিক্সের ভিতরে একটা হচ্ছে অ্যালগরিদম কি, অ্যালগরিদমের বৈশিষ্ট্য লিখো। দ্বিতীয় টপিক্সটা হচ্ছে গিয়ে যে ফ্লোচার্ট কি, ফ্লোচার্টের সিম্বল সহ কাজ লিখো। কাজগুলো তোমরা বই থেকে দেখে নিবে। মোটামুটি আমাদের দুইটা টপিক শেষ হলো, আমরা নেক্সট টপিক্সে চলে যাই। খেয়াল করো, আমি প্রথমেই নেক্সট টপিক্সটা হচ্ছে গিয়ে দুটি সংখ্যার যোগফল বের করার অ্যালগরিদম ও ফ্লোচার্ট। অ্যালগরিদম আমি কি বলছিলাম? অ্যালগরিদম বলছিলাম যে স্টেপ বাই স্টেপ সাজানো। অ্যালগরিদম হচ্ছে স্টেপ বাই স্টেপ সাজানো। তাহলে আমি দেখো যে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, হ্যাঁ স্টেপ 5 এভাবে দিছি। হ্যাঁ, যে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, হ্যাঁ স্টেপ 5। তাহলে ধাপে ধাপে আমি প্রথম অ্যালগরিদম অফ ফ্লোচার্টটা করবো কি দুটি সংখ্যার যোগফল। তাহলে এই ক্ষেত্রে তোমার প্রথমেই খেয়াল করতে হবে যে দুটি সংখ্যার যোগফল মানে তাহলে দুইটা সংখ্যা নিতে হবে। দুইটা সংখ্যা আমি এখানে নাম্বার 1 এবং নাম্বার 2 ধরছি। এখানে তোমরা ABC যেটাই ধরো না কেন ধরতে পারবা। হ্যাঁ, এবং এটার আমার আউটপুট দেখতে হবে। আউটপুট কিসের মাধ্যমে দেখবো? আমি মনে করো যে সামের মাধ্যমে দেখবো বা সি এর মাধ্যমে দেখবো। তাহলে সেভাবেও আমরা করতে পারি। তা আমি এখানে যেটা প্রথমে দেখাইছি যে আমি হলো গিয়ে কি কয় যে দুইটা ইনপুট দেখাইছি, নাম্বার 1, নাম্বার 2, এবং আউটপুটটা দেখবো সামের মাধ্যমে। কার মাধ্যমে দেখবো? সামের মাধ্যমে দেখবো। তাহলে প্রথমে আমার প্রথম চিন্তা করতে হবে, অর্থাৎ অ্যালগরিদম সাজাইতে হলে যে প্রথমে চিন্তা করতে হবে যে আমার আসলে প্রবলেমটা কি, অর্থাৎ প্রোগ্রামটা কি। হ্যাঁ, আমি এটা কিভাবে করব সেই প্রোগ্রাম সম্পর্কে তোমার টোটাল আইডিয়া থাকতে হবে। যদি আইডিয়া না থাকে তাহলে তুমি কিন্তু প্রোগ্রাম অ্যালগরিদম সাজাইতে পারবে না।
তাহলে আমি অ্যালগরিদম সাজাইতে হলে আমি যেমন দুটি সংখ্যার যোগফল আমি এখানে বের করব, তাহলে এটার অ্যালগরিদম তাহলে প্রথমে বুঝতে হবে যে দুইটা সংখ্যা নিতে হবে এবং এটা আর কি আউটপুট দেখতে হবে, তাহলে আউটপুটও নিতে হবে। তাহলে মোটামুটি হচ্ছে কি এই হচ্ছে কি তিনটা এলিমেন্টস হলে আমি এই অ্যালগরিদমটা করতে পারবো। তাহলে প্রথমে আমি কি বলছি যে কোনো প্রোগ্রাম করতে হলে শুরুতে বা কোনো অ্যালগরিদম করতে হলে প্রথমে স্টার্ট লিখতে হবে, এই যে স্টেপ 1 স্টার্ট। পরে হচ্ছে কি তোমার ডিক্লেয়ার করতে হবে যে আমি এখানে কি কি ধরনের ইনপুট এবং আউটপুট ব্যবহার করবো, সেগুলো ভেরিয়েবলস বলে, এগুলো আমরা নেক্সট দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করবো যে ভেরিয়েবলস কি। এই প্রথমেই তোমার ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, নাম্বার 1, নাম্বার 2 এবং অ্যান্ড সাম, অথবা তুমি এখানে নিতে পারো এ বি সি, যাই নাও না কেন, বা এ বি অ্যান্ড সাম। এইটাই লিখতে হবে এমন কোনো কথা নয়, তোমরা তোমাদের মতো করে লিখবে। যাই হোক, আমরা তাহলে প্রথমে এরকম ভেরিয়েবল ডিক্লেয়ার করবো। হ্যাঁ, আমার এই অ্যালগরিদমের ক্ষেত্রে মূলত তিনটা ভেরিয়েবল দরকার হচ্ছে, এ বি অ্যান্ড সাম, অথবা নাম্বার 1, নাম্বার 2 অ্যান্ড সাম। পরে এই ভেরিয়েবলগুলোর মান নিতে হবে, ভ্যালু নিতে হবে। ভ্যালু ছাড়া তো হবে না, যে এতে কত মান দিব, 10 দিলাম, বিতে 20 দিলাম, তাহলে যোগফল কি হবে 30। এই তো, তাহলে প্রথমে এটার মান নিতে হবে। স্টেপ 3-তে বলছি যে নাম্বার 1 এবং নাম্বার 2 ভ্যালু নেও, মানটা নেও, রিড ভ্যালুস নাম্বার 1 অ্যান্ড নাম্বার 2। স্টেপ 4-এ কি করবো, তাহলে যেহেতু মান এ বির মান নিয়ে নিয়েছি, স্টেপ 4-এ তাহলে যোগ করবো, আমরা মানটা যোগ করবো। এই ক্ষেত্রে কি হবে, তাহলে সাম ইকুয়াল হচ্ছে নাম্বার 1 প্লাস নাম্বার 2, অর্থাৎ সাম ইকুয়াল টু এ প্লাস বি। পরে কি করতে হবে, আউটপুট দেখবো। তাহলে স্টেপ 5 কি হবে, আউটপুট, অর্থাৎ ডিসপ্লে, এটাকে বলা হয় আউটপুট। স্টেপ 5 হচ্ছে আউটপুট। তারপরে হচ্ছে গিয়ে আমরা আউটপুট, তাহলে ডিসপ্লেতে কি দেখবো, আউটপুট দেখবো সাম, আউটপুট হিসাবে আমরা সাম দেখবো। পরে হচ্ছে গিয়ে যে আমাদের তাহলে মোটামুটি কাজ শেষ, অ্যালগরিদমটাকে আমরা ধাপে ধাপে সাজাইলাম দুটি সংখ্যার যোগফলকে। পরে আমরা হচ্ছে গিয়ে কি প্রোগ্রাম শেষ করবো, স্টেপ 6-এ গিয়ে আমরা কি প্রোগ্রাম ইন্ট বা স্টপ করবো। তাহলে আমার মনে হয় তোমরা দুটি সংখ্যার যোগফলের যদি অ্যালগরিদম আসে, তাহলে আমার মনে হয় আউটপুট কার মাধ্যমে নিতে হবে, সেটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। পরের কাজ হচ্ছে ইনপুট ভ্যালু নিতে হবে। পরে হচ্ছে গিয়ে আমাদের কি প্রসেস, যেটা সাম ইকুয়াল টু এ প্লাস বি, অর্থাৎ নাম্বার 1 প্লাস নাম্বার 2। পরে হচ্ছে গিয়ে কি আউটপুট দেখবো, অর্থাৎ ডিসপ্লে কি দেখবো আমরা, সাম, অর্থাৎ এ প্লাস বি এর বা নাম্বার 1 প্লাস নাম্বার 2 এর যোগফল দেখবো। পরে প্রোগ্রাম আমাদের শেষ করতে হবে। তাহলে দুটি সংখ্যার যোগফল বের করা হচ্ছে, এই হচ্ছে আমাদের অ্যালগরিদম। তাহলে ফ্লোচার্টটা কেমন, আমরা একটু দেখি যে ফ্লোচার্টটা কেমন হয়। খেয়াল করো, এটা হচ্ছে ফ্লোচার্ট। আচ্ছা, আমি কি বলে যে ফ্লোচার্টে দেখো যে স্টার্ট, প্রথমে আমি স্টার্ট সিম্বল, কি উপবৃত্তাকার সিম্বল, আমি তো একই সিম্বল সব ইউজ করছি না, দেখো আমি কিন্তু একই সিম্বল সব জায়গায় ইউজ করিনি। দেখো স্টার্ট, এটা হচ্ছে কি শুরু করতে হলে স্টার্ট সিম্বল ইউজ করতে হলে অবশ্যই এই সিম্বলটা ইউজ করতে হবে। পরে ভেরিয়েবল ডিক্লেয়ার, এটাকে বলা হচ্ছে প্রসেস সিম্বল, এটাকে বলা হচ্ছে প্রসেস। কি কি ভেরিয়েবল নিব, এই যে নাম্বার 1, নাম্বার 2 অ্যান্ড কি সাম। পরে হচ্ছে কি ভ্যালু নিছি, মানটা কি মান, ভ্যালু ইনপুট করছি। তাহলে ভ্যালুটা নিতে হলে অবশ্যই ইনপুট নিতে হবে নাম্বার 1 এবং নাম্বার 2। এখানে আমরা সাম নিলাম না কেন বলতে পারো, সামটা হচ্ছে গিয়ে আমাদের কি আউটপুট, আর ইনপুট হচ্ছে গিয়ে নাম্বার 1 এবং নাম্বার 2, অর্থাৎ এ এবং বি। এর জন্য আমরা ইনপুটে দুইটা ভেরিয়েবল ইউজ করছি, নাম্বার 1 এবং নাম্বার 2। পরে কি প্রসেস, পরে কিন্তু প্রসেস কি আমি দুইটা ইনপুট নিয়ে নিছি, এই যে রিড নাম্বার 1 এন্ড নাম্বার 2। পরে হচ্ছে প্রসেসের ক্ষেত্রে কি আয়তাকার সিম্বল ব্যবহার করা হয়। দেখো এই সিম্বলটা আমরা যখন ইনপুট নিছি, দেখো ইনপুটের সিম্বলই কিন্তু ইউজ করছি, এই যে দেখো ইনপুটের সিম্বলটাই ইউজ করছি। হ্যাঁ, এখানে কি ইনপুটের সিম্বলটা আমি বলছিলাম না সামান্তরিক আকৃতি, দেখো এই যে সামান্তরিক আকৃতির সিম্বলটাই আমি ইউজ করছি। পরে হচ্ছে কি প্রসেসের ক্ষেত্রে আয়তাকার সিম্বল ইউজ করা হয়। হ্যাঁ, প্রসেসটা কি, অর্থাৎ কাজ, প্রসেসটা হচ্ছে কাজ, কি কাজ করবো আমি, কাজটা হচ্ছে যে সি ইকুয়াল টু এ প্লাস বি বা সাম ইকুয়াল টু এ প্লাস বি। হ্যাঁ, আমি সেটাই দেখাইছি। পরে আউটপুট দেখতে হবে, আউটপুট দেখতে হলে সেই ইনপুট আউটপুট সিম্বল ইউজ করতে হবে, অর্থাৎ সামান্তরিক আকৃতির, ওই যে ডিসপ্লে সাম। আউটপুট কি দেখবো আমি, রেজাল্ট দেখবো। রেজাল্ট কার মাধ্যমে পাবো, সামের মাধ্যমে পাবো, অর্থাৎ ডিসপ্লে ইকুয়াল টু কি, অর্থাৎ ডিসপ্লেটা পাবো আমরা সাম, ডিসপ্লেটা পাবো কি আমরা সাম। তাহলে দেখো পরে হচ্ছে কি আর তো কোনো কাজ নাই, এই জন্য আমি কি স্টপ করছি। দেখো স্টপের ক্ষেত্রে আমি উপবৃত্তাকার সিম্বল ইউজ করছি, কারণ স্টার্ট বা ইন্ট বা স্টপ সিম্বলের ক্ষেত্রে অবশ্যই উপবৃত্তাকার সিম্বল ইউজ করা হয়ে থাকে। তাহলে আমাদের দেখো আমি প্রথমে কি করলাম, প্রোগ্রামটাকে
অর্থাৎ যে কাজটা করব বা যে প্রবলেমটা আমি সলভ করব সেই প্রবলেমটাকে আমি ধাপে ধাপে সাজাইছি, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, এটাকে বলা হয় অ্যালগরিদম। আর যখনই আমি এটা চিত্রের মাধ্যমে দেখব সেটা হচ্ছে আমাদের কি ফ্লোচার্ট। তাহলে আমার মনে হয় তোমরা এটা বুঝতে পারছো যে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট আরো ক্লিয়ার হইছো যে আসলে অ্যালগরিদমটা কি, ফ্লোচার্টটা কি। অ্যালগরিদম হচ্ছে স্টেপ বাই স্টেপ সাজানো, ফ্লোচার্ট হচ্ছে ওই স্টেপ বাই স্টেপ সাজানোর চিত্রভিত্তিক যে রূপটা, সেই রূপটাই হচ্ছে কি আমাদের ফ্লোচার্ট। ওকে, আমরা হচ্ছে গিয়ে এই দুটি সংখ্যার যোগফল দেখলাম। আমরা আরেকটা অ্যালগরিদম এবং ফ্লোচার্ট দেখব, সেটা হচ্ছে গিয়ে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। এই দেখো, আমরা বলছি যে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। কে বড়? এই তিনটা সংখ্যা। তাহলে আমাদের খেয়াল করতে হবে যে আমার এখানে ইনপুট কি এবং আউটপুট কি। তাহলে ইনপুট অবশ্যই যেহেতু তিনটি সংখ্যার সাথে আমি কম্পেয়ার করব, তাহলে অবশ্যই ইনপুট হবে তিনটা। আমি সেই তিনটা ধরছি কি এ বি সি। এই দেখো, আমি তিনটা ধরছি কি, প্রথমে এ বি অ্যান্ড সি। এই তিনটা সংখ্যার ভিতরে আমার কি কম্পেয়ার করতে হবে যে কে বড় কে ছোট। আমি প্রথমেই দেখো, প্রোগ্রাম শুরু করতে হলে অ্যালগরিদম আমরা জানি, প্রথমে স্টেপ 1 এর স্টার্ট সিম্বল দিয়ে শুরু করছি, পরে আমাদের কি কি ইনপুট লাগে সেই ইনপুটটা নিয়ে নিছি, যে রিড দ্য ভ্যালু অফ এ বি অ্যান্ড কি সি। তাহলে আমরা এই তিনটা ইনপুট আমরা কি নিয়ে নিছি। সরি, পরে যাই হোক, আমরা হচ্ছে গিয়ে কি বলে যে তিনটা ইনপুট আমরা নিচ্ছি। এখানে দেখো, খেয়াল করো যে এটা যেহেতু তিনটা সংখ্যার সাথে, অর্থাৎ এ এর সাথে বি, বি এর সাথে সি, এরকম সি এর সাথে বি, সি এর সাথে এ কম্পেয়ার করতে হবে, অর্থাৎ কে বড় দেখতে হবে। যদিও আমরা ভ্যালু নেওয়ার পর বুঝতে পারি, কিন্তু প্রোগ্রামের ভাষায় আমরা কিভাবে দেখব, অর্থাৎ লজিকটা কি হবে, সেটা আমি একটু দেখানোর চেষ্টা করছি। স্টেপ 3 তে যদি ইফ এ ইজ গ্রেটার দেন বি অ্যান্ড এ ইজ গ্রেটার দেন সি, তাহলে কি দেখাচ্ছি, এ গ্রেটার দেন বি অ্যান্ড এ গ্রেটার দেন সি। দ্যাট সিম্পল আছে, যদি এ বি এর চেয়ে বড় হয়, এ সি এর চেয়ে বড় হয়, তাহলে দেন, তাহলে অবশ্যই আউটপুট হিসাবে এ বড় পাবো আমরা। আউটপুট হিসাবে কি পাবো, এ বড় পাবো। খেয়াল করো আমি কি শর্তটা দিচ্ছি, যে ইফ এ গ্রেটার দেন বি অ্যান্ড এ গ্রেটার দেন সি, দেন প্রিন্ট এ ইজ লার্জেস্ট। অর্থাৎ কি, এই কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে অবশ্যই কি এ বড় হবে। অন্যথায় যদি, অর্থাৎ এটা যদি না হয়, এই কথাটা যদি সত্য না হয়, তাহলে কি বি ইজ গ্রেটার দেন সি, অর্থাৎ অবশ্যই কি হবে, এখানে বি বড় হবে। যদি এটাও না হয়, ইলস, অন্যথায় প্রিন্ট সি বড় হবে। তাহলে আমি এখানে কয়টা শর্ত ইউজ করছি, দেখো আমি দুইটা শর্ত ইউজ করছি, যে এ গ্রেটার দেন বি অ্যান্ড কি এ গ্রেটার দেন সি, তাহলে এই ক্ষেত্রে অবশ্যই এ বড় হবে। অন্যথায় যদি বি গ্রেটার দেন, এই কন্ডিশনটা যদি মিথ্যা হয়, তাহলে আমি মনে করলাম যে বি গ্রেটার দেন সি বড় হবে, তাহলে অবশ্যই তাহলে বি বড়। এটাও যদি না হয়, তাহলে কি হবে, অবশ্যই সি বড় হবে। এই কন্ডিশনটুকু তোমাদের বুঝতে হবে। এটা যদি তোমরা বুঝো, তাহলে তোমরা অ্যালগরিদম এবং প্রোগ্রাম, আমরা যখন প্রোগ্রাম করব, তোমরা তখন এই আমরা সাধারণত এই স্টেটমেন্টটা ইউজ করব, হ্যাঁ, তোমরা তখন বুঝতে পারবে। ইফ, অর্থাৎ ইফ যদি, ইলস ইফ, অন্যথায় যদি, ইলস আরো কিছু, তাহলে অর্থাৎ আমরা এগুলো নিয়ে আলোচনা করব। ইফ, ইলস ইফ, ইলস, এগুলো নিয়ে আলোচনা করবো আমরা, আছে আমাদের পঞ্চম অধ্যায়ে আছে, হ্যাঁ, আমরা আলোচনা করব। কিন্তু এর আগে তোমাদের এই জিনিসগুলো বুঝতে হবে, যে ইফটা কি, ইলস ইফটা কি, ইলসটা কি, এটা তোমাদের আপাতত ধরে নাও যে এটা এরকম, যে ইফ আমি এখানে কন্ডিশন দিছি, যদি এটা হয় তাহলে এ বড় হবে,
ইলসি অন্যথায় যদি বি গ্রেটার দেন সি হয় তাহলে অবশ্যই বি বড় হবে। এই উপরে সব কিছুই মিথ্যা, তাহলে নিশ্চয়ই সি বড় হবে। পরে কি প্রোগ্রাম স্টপ, অর্থাৎ প্রোগ্রাম শেষ, হ্যাঁ ইন্ট করতে হবে। এটা হচ্ছে আমাদের অ্যালগরিদম। তাহলে আমরা ফ্লোচার্টটা যাই। ফ্লোচার্টটা কেমন, এই দেখো ফ্লোচার্ট। প্রথমে আমরা কি করছি, স্টার্ট সিম্বল ইউজ করছি, দেখো যে উপবৃত্তাকার স্টার্ট সিম্বল। পরে হচ্ছে গিয়ে ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। হ্যাঁ, ভেরিয়েবল ডিক্লেয়ারের ক্ষেত্রে আমরা অবশ্যই জানি যে কি কি ভেরিয়েবল, এ বি সি। এটা হচ্ছে গিয়ে তাহলে অবশ্যই আমাদের কি সিম্বল ইউজ করতে হবে, হ্যাঁ প্রসেস সিম্বল ইউজ করতে হবে। পরে আমি ইনপুট নিয়েছি এ বি সি। খেয়াল করো, আমি পরের যে সিম্বলটা, এটা খুব ইম্পর্টেন্ট একটা সিম্বল। দেখো এখানে ডিসিশন সিম্বল ইউজ করছি, যেটাকে লজিক্যাল সিম্বলও বলা হয়ে থাকে। যে এখানে আমি ইনপুট নেওয়ার পরে আমি দিছি যে এ ইজ গ্রেটার দেন বি। এই কন্ডিশনটা যদি সত্য হয়, দেখো আমি দুইটা ব্রাঞ্চ বের করছি দিক দিয়ে, একটা হচ্ছে ট্রু অর্থাৎ সত্য, তাহলে আরেকটা কি ফলস, এটা মিথ্যা। যদি এ গ্রেটার দেন বি হয় তাহলে এর সাথে কার কম্পেয়ার করতে হবে, সি এর কম্পেয়ার করতে হবে। কার কম্পেয়ার করতে হবে, তাহলে এ বি এর চেয়ে বড়। আমাকে কারণ কি, তিনটি সংখ্যার মধ্যে আমার বড় সংখ্যাটা বের করতে হবে। তাহলে তিনটি সংখ্যার মধ্যে যদি আমি বড় সংখ্যা বের করতে চাই তাহলে তিনটা সংখ্যার সাথে আমার কম্পেয়ার করতে হবে। তাহলে এ গ্রেটার দেন বি, আমি আগে ট্রুটা দিয়ে দেখাচ্ছি। তাহলে এ গ্রেটার দেন বি যদি হয় তাহলে অবশ্যই এখানে এটা যদি সত্য হয় তাহলে এ বড়। তাহলে একে আবার কার সাথে কম্পেয়ার করতে হবে, সি এর সাথে। এই দেখো আমি এখানে ডিসিশন, এই জন্য সিদ্ধান্ত গ্রহণ সিম্বল দিচ্ছি যে এ গ্রেটার দেন সি। তাহলে এটা যদি বড় হয়, এটা যদি ঘটনা সত্য হয় এই ঘটনাটা, তাহলে এর সাথে সি এর কম্পেয়ার করতে হবে। আমি এখানে এর সাথে সি এর কম্পেয়ার করছি। যদি এটাও সত্য হয় তাহলে অবশ্যই বড়, অর্থাৎ লার্জেস্ট যে ভ্যালুটা পাবো, বড় যে সংখ্যাটা পাবো সেটা অবশ্যই এ পাবো। আউটপুট হিসাবে কি দেখবো আমরা, দেখো এই যে প্রিন্ট এ হলো যে আমি এর সাথে বি এর কম্পেয়ার করছি, ট্রু হয়েছে, কিন্তু এখানে এসে ফলস হয়েছে। এই দেখো যে ফলস, এখানে এসে যদি ফলস হয় তাহলে এই ক্ষেত্রে কে বড় হবে, সি বড় হবে। এক্ষেত্রে কে, সি বড়। দেখো সি কিন্তু সবার সাথে এ কিন্তু সবার সাথে কম্পেয়ার হয়ে গেছে, এ গ্রেটার দেন বি, এটা সত্য ঘটনা। তাহলে এ এখানে এসে কার সাথে কম্পেয়ার করবে, সি এর সাথে কম্পেয়ার করবে। সি এর সাথে যখন কম্পেয়ার করছে দেখেছে যে না ঘটনাটা মিথ্যা, তাহলে অবশ্যই কি আউটপুট হিসাবে আমরা সি পাবো। আলটিমেটলি এই সিটা কিন্তু দুইটার সাথে কম্পেয়ার করা হলো, কারণ এ বি এর সাথে কম্পেয়ার করছি, আবার এ সি এর সাথে কম্পেয়ার করছি, তাহলে দুইটার সাথে সি কিন্তু কম্পেয়ার হয়ে গেছে। যাই হোক, আমি প্রথমে মনে করলাম এ ইজ গ্রেটার দেন বি, এটা এই ঘটনাটা মিথ্যা, তাহলে কি হবে, তাহলে বি বড়, নিশ্চয়ই বি বড়। তাহলে যদি বি বড় হয় তাহলে বি কে আবার সি এর সাথে কম্পেয়ার করতে হবে। আমি তাই করছি, দেখো যে ফলস, মিথ্যা, এই ঘটনাটা মিথ্যা। এই ঘটনাটা যদি মিথ্যা হয় তাহলে কে, বি কে আবার সি এর সাথে কম্পেয়ার করতে হবে। যে দেখো আমি বি কে সি এর সাথে কম্পেয়ার করছি, হ্যাঁ কম্পেয়ার করার পরে এই ঘটনাটা যদি সত্য হয় তাহলে নিশ্চয়ই বি বড়, আর এই ঘটনাটা যদি মিথ্যা হয় তাহলে আলটিমেটলি এদিক দিয়ে সি বড়। এই জন্য দুই দিক থেকে আমি সি কে আউটপুট হিসেবে দেখাইছি। তোমরা বুঝতে পারছো কিনা জানি না, আমি মনে হয় তোমরা একটু প্র্যাকটিস করলে পারবে যে এখানে আসলে কি ঘটনাটা, যে আমার তিনটা সংখ্যা এবং তিনটা সংখ্যা প্রত্যেকের সাথে কম্পেয়ার করতে হবে। যদি কম্পেয়ার করে আমি যেটা পাবো সেটা কি সত্য হবে। এখন যদি কম্পেয়ার করতে হয় সেক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ অর্থাৎ রম্বস আকৃতির সিম্বল ইউজ করতে হয়। তাহলে খেয়াল করো, আমি প্রথমে এর সাথে বি এর তুলনা করছি, অর্থাৎ এ গ্রেটার দেন বি। এই ঘটনাটা যদি সত্য হয় তাহলে এ কে আবার সি এর সাথে তুলনা করতে হবে, এবং সি এর সাথে তুলনা করছি, এটাও যদি সত্য হয় অবশ্যই এ বড় হবে। আর প্রথমে যদি এটা মিথ্যা হয়ে যায় তাহলে এই বি কে কার সাথে তুলনা করতে হবে, সি এর সাথে, এবং এটা সি এর সাথে তুলনা করার পর যদি সত্য হয় তাহলে কি আউটপুট হিসাবে আমরা বি পাবো। আর যদি এটা মিথ্যা হয় তাহলে কি সি পাবো। এদিক দিয়েও দেখো এখানে ট্রু হিসেবে আসলো, আসার পর যদি এখানে ঘটনা মিথ্যা হয়ে যায় তাহলে অবশ্যই কি হবে, সি বড় হবে। এর জন্যই আমি দুই দিক থেকে নিয়ে কি সিটাকে বড় দেখাইছি। তাহলে আমাদের আউটপুট সিম্বল হিসাবে তো আমরা জানি যে হলো গিয়ে কি কয়, যে সামান্তরিক আকৃতির সিম্বল ব্যবহার করতে হয়, যেখানে এখানে প্রিন্ট বি, প্রিন্ট সি, প্রিন্ট এ করে কি আমাদের প্রোগ্রাম, অর্থাৎ এই তিনটার যে কোনো একটা ঘটনা ঘটতে পারে, মান দেওয়ার পর যে কোনো একটা ঘটনা এখানে ঘটবে। এটা আউটপুট হিসাবে আমরা এটাও পাইতে পারি, আউটপুট হিসাবে এটাও পাইতে পারি, আউটপুট হিসাবে আমরা এটাও পাইতে পারি। এর জন্য আমি তিনটাকে কি আউটপুট হিসাবে তোমাদের এখানে দেখাইছি। যে এখানে দেখো এই তিনটা থেকে পরে আমি কি করছি, এখানে একটা লিঙ্ক সিম্বল দিলে ভালো হতো। যাই হোক, তিনটা থেকে আমি পরে কি আউটপুট নিয়ে প্রোগ্রাম কি স্টপ করছি। তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের ফ্লোচার্ট, যদি আসে আমাদের পরীক্ষায়, হ্যাঁ, এবং এবার আসছিল, এবার যারা পরীক্ষা দিচ্ছে প্রোগ্রামিং এসেনশিয়াল, এটা কিন্তু আসছিল। কি আসছিল, যে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম অফ ফ্লোচার্ট, হুবহু এই কোশ্চেনটাই আসছিল। আচ্ছা, এখানে আরেকটা কোশ্চেন থেকে যায়, সেই কোশ্চেনটা আমি তোমাদের সাথে একটু আলোচনা করি।
যে এখানে যদি আসে যে 3টি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট বের করো, তাহলে কি করবা? তাহলে শুধু এই সিম্বলটাকে কি এই যে গ্রেটার দেন এটাকে লেস দেন করে দিবে, তাহলেই হবে। গ্রেটার দেনটাকে কি করে দেবে? লেস দেন করে দিবে। আর যা হুবহু আছে অর্থাৎ চিহ্নটাকে শুধু গ্রেটার দেনটাকে লেস দেন করে দিবে, তাহলে আমাদের 3টি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা হয়ে থাকবে। তোমরা বাসায় এটা প্র্যাকটিস করবে, যে হচ্ছে কি 3টি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্টটা কিভাবে হয়, তোমরা এটা কিন্তু বাসায় প্র্যাকটিস করবে। তাহলে আমরা হচ্ছে গিয়ে 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট দেখলাম। আগের টপিক্সে দেখলাম হচ্ছে গিয়ে দুটি সংখ্যার মধ্যে যোগফল নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের কি যে মোটামুটি আমি দুইটা নিয়ে প্রোগ্রাম নিয়ে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট নিয়ে আলোচনা করলাম। তোমরা নেক্সট যেটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট বইতে আছে, তোমরা প্র্যাকটিস করবে। দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট এটাও তোমরা প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করে যদি তোমরা না বুঝো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে যে স্যার আমি এটা বুঝি নেই, তাহলে আমি নেক্সট ক্লাসে চেষ্টা করব ওই কমেন্টস থেকে আমি তোমাদের সেটা বোঝাতে। ওকে, আমরা তাহলে দুইটা টপিক্স আলোচনা করলাম, খুব ইম্পর্টেন্ট টপিক্স। কি বলে যে এটা কিন্তু আসে রচনামূলক 6 মার্কের জন্য এই কোশ্চেনটা আমাদের আসে। আমরা নেক্সট টপিক্সে চলে যাই। নেক্সট টপিক্স আর বাকি যে টপিক্স ত্রিভুজের ক্ষেত্রফল এবং দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট, সেটা তোমরা হচ্ছে গিয়ে কি কয় যে বাসায় প্র্যাকটিস করবে এবং তোমাদেরকে অ্যাসাইনমেন্ট হিসাবে দিলাম, হোমওয়ার্ক হিসাবে তোমরা প্র্যাকটিস করবে। আর এটা 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা আমি দেখাইলাম, তোমরা ছোট সংখ্যাটা হচ্ছে গিয়ে বাসায় প্র্যাকটিস করবে, হোমওয়ার্ক হিসেবে থাকলো। আমরা নেক্সট টপিক্সে চলে যাই। নেক্সট টপিকটা হচ্ছে গিয়ে ডিসক্রাইব দ্য প্রসেস অফ প্রোগ্রাম প্ল্যানিং, অর্থাৎ প্রোগ্রাম কিভাবে প্ল্যানিং করতে। এই কোশ্চেনটাও এবার আসছিল, এবার এই কোশ্চেনটাও কিন্তু আমাদের আসছিল 6 মার্কের, এই কোশ্চেনটা আসছিল। অর্থাৎ একটা প্রোগ্রাম করতে হলে কি কি ধরনের কি কয় যে প্ল্যানিং করতে হবে বা স্টেপগুলো থাকে, সেই স্টেপগুলো তোমার আলোচনা করতে বলছে। রচনামূলক কোশ্চেন হিসাবে আসে অনেক সময় কি সংক্ষিপ্ত কোশ্চেন হিসাবেও এই কোশ্চেনটা আসে। তাহলে প্রসেস অফ প্রোগ্রাম প্ল্যানিংয়ে আমার মোট 12টা স্টেপ আছে। তাহলে অর্থাৎ একটা প্রোগ্রাম যদি করতে চাই, আমরা বলি অমুক জায়গায় একটা প্রোগ্রাম আছে, তাহলে সেই প্রোগ্রামে কি কি জিনিস প্রথমে নির্ধারণ করতে হয়, আসলে প্রোগ্রামটা কি নিয়ে হবে, সেটা নবীনবরণ না সেটা সাংস্কৃতিক অনুষ্ঠান না সেটা ওয়াজ মাহফিল। তাহলে প্রথমে সেটাকে আইডেন্টিফাই করতে হয় যে কি ধরনের প্রোগ্রাম, আমি কি কাজ করব। তাহলে প্রথমে আইডেন্টিফিকেশন দ্য প্রবলেম, অর্থাৎ আইডেন্টিফিকেশন দ্য প্রবলেম মানে সমস্যা চিহ্নিতকরণ। প্রথমে তোমার কি করতে হবে, সমস্যাটা আইডেন্টিফাই করতে হবে যে আমি কি কাজ করব, দুটি সংখ্যার যোগফল বের করবো না আমি 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা না ছোট সংখ্যা নির্ণয় করব, সেটা আগে প্রথমে তোমার চিহ্নিত করতে হবে। অর্থাৎ তুমি কি কাজ করবে সেটা প্রথমে তোমার আইডেন্টিফিকেশন করতে হবে। দ্বিতীয় স্টেপটা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে কি কয় যে সিস্টেম বিশ্লেষণ, অর্থাৎ তুমি যে কাজ করবে সেই কাজ সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে। তোমার যদি ধারণা না থাকে তাহলে তুমি সেই প্রোগ্রাম পাইতে পারবে না। যে নবীনবরণ প্রোগ্রাম তুমি কিভাবে করবে সেই প্রোগ্রামটা সম্পর্কে তোমার ধারণাই না থাকে, যে নবীনবরণ সম্পর্কে তুমি জানো না, তাহলে তুমি সেই প্রোগ্রাম করতে পারবে না। এর জন্য যদি না জানো তাহলে সেটা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা নিয়ে তোমার প্রোগ্রাম করতে হবে। তাহলে সেটাই হচ্ছে কি সিস্টেম বিশ্লেষণ, অর্থাৎ কি কি কাজ করতে হবে, এখানে কি কি ধরনের ইনপুট বা কি কি ধরনের আউটপুট বা কি কি ধরনের এলিমেন্টস এখানে থাকবে সেগুলো তোমার আগে থেকেই চিন্তা করতে হবে। এটাকে বলা হচ্ছে সিস্টেম বিশ্লেষণ। পরে হচ্ছে গিয়ে প্রোগ্রামের ইনপুট আউটপুট, অর্থাৎ যে কোনো প্রোগ্রামের ইনপুট এবং আউটপুট আছে, আমাদের বাস্তব জীবনেও যে কোনো জিনিসের ইনপুট এবং আউটপুট আছে। অর্থাৎ প্রোগ্রাম করার ক্ষেত্রে তোমার খেয়াল করতে হবে যে আমি এই কাজটা করতে হলে কি কি ধরনের এলিমেন্টস লাগছে এবং এইটা করার পর এটার ইফেক্টটা কি হবে, ফিডব্যাকটা কি হবে, সেটাও তোমার চিন্তা করতে হবে। তাহলে এটাই হচ্ছে প্রোগ্রামের ইনপুট এবং আউটপুট। পরে হচ্ছে গিয়ে অ্যালগরিদমের উন্নয়ন। আমি তো অলরেডি অ্যালগরিদম সম্পর্কে তোমাদেরকে আলোচনা করে ফেলছি। অ্যালগরিদম হচ্ছে যে কাজটা করবা, অর্থাৎ আইডেন্টিফিকেশন দ্য প্রবলেম, অর্থাৎ যে কাজটা তুমি প্রোগ্রামটা করবা সেই প্রোগ্রামটাকে স্টেপ বাই স্টেপ সাজানোর কৌশলটাই হচ্ছে কি অ্যালগরিদম। অ্যালগরিদম করার পর তুমি কি করবে, ফ্লোচার্ট চিত্রের মাধ্যমে দেখবে। কিসের মাধ্যমে দেখবে, চিত্রের মাধ্যমে দেখবে। পরে হচ্ছে গিয়ে প্রোগ্রামিং এর ভাষা নির্ধারণ। এত কিছু যা করলাম, এখন হচ্ছে গিয়ে আমি এটা কোন ভাষায় লিখবো, বাংলায় লিখবো না ইংরেজিতে লিখবো না উর্দুতে লিখবো, হ্যাঁ এই ভাষাটা ল্যাঙ্গুয়েজটা নির্ধারণ করতে হবে। তাহলে কম্পিউটারের ক্ষেত্রে সেরকম ল্যাঙ্গুয়েজ আছে, পাইথন, সি প্লাস প্লাস, সেই ভাষাটা তোমার এখানে কি করতে হবে, নির্ধারণ করতে হবে। তাহলে আমরা এখানে কোন ভাষাটা নির্ধারণ করব, আমরা এখানে হচ্ছে গিয়ে পাইথনের ভাষায় প্রোগ্রামটা আমরা কি নির্ধারণ করব, অর্থাৎ পাইথনের ভাষায় প্রোগ্রামটা আমরা লিখবো। পরে স্ক্রিপ্টেডটা হচ্ছে প্রোগ্রাম রচনা, অর্থাৎ পাইথনের ভাষায় কি প্রোগ্রামটা আমরা লিখবো। লিখার পর
সরি আসলে পরে কি করব আমরা প্রোগ্রামিং এর ভাষা নির্ধারণ, অর্থাৎ প্রোগ্রামিং এর ভাষাটা কি হবে সেটা আমরা নির্ধারণ করবো। অলরেডি আমি বলে ফেলছি, যেমন আমরা কোনো প্রোগ্রাম করতে হলে সেটা কোন ভাষায় উপস্থাপন করব, বাংলা না ইংরেজি না উর্দু না হিন্দি, কোন ভাষায় প্রদান করবো। এরকম প্রোগ্রাম কম্পিউটারের ক্ষেত্রে প্রোগ্রাম রচনা করার আগ মুহূর্তে কোন ভাষায় তুমি প্রোগ্রামটা লিখবা সেই ভাষাটা নির্ধারণ করতে হবে। তাই আমরা এখানে যদি কোনো প্রোগ্রাম করি তাহলে অবশ্যই পাইথনের ভাষায় আমরা কি প্রোগ্রাম লিখবো। প্রোগ্রাম করে রচনা অর্থাৎ প্রোগ্রাম পাইথনের ভাষায় আমরা লিখবো। পরে প্রোগ্রাম কম্পাইলেশন মানে প্রোগ্রাম চেক করা, অর্থাৎ এক্সিকিউট। এত বড় বড় করে লিখতে হবে না, যদি বুঝো তাহলে সুন্দর করে তোমরা কিন্তু লিখতে পারবা। তাহলে আমি মোটামুটি প্রথম অধ্যায় আজকে শেষ করে ফেললাম। তাহলে আমরা কি কি আলোচনা করলাম? আমরা কি কি আলোচনা করলাম? আমরা আলোচনা করলাম হচ্ছে কি অ্যালগরিদম কি, অ্যালগরিদমের কি বৈশিষ্ট্য লিখো, ফ্লোচার্ট কি, ফ্লোচার্টের সিম্বল সহ কাজ লিখো। পরে হচ্ছে কি দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের দুটি সংখ্যার মধ্যে দুটি সংখ্যার যোগফল বের করা অ্যালগরিদম ও ফ্লোচার্ট, তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। পরে কয়েকটা আমি কি দিলাম তোমাদেরকে, কয়েকটা হচ্ছে হোমওয়ার্ক হিসেবে দিলাম যে তিনটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। তারপর হচ্ছে গিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। তারপর হচ্ছে গিয়ে দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট। আর হচ্ছে গিয়ে কি ফারেনহাইট থেকে সেন্টিগ্রেড তাপমাত্রা নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। এই হচ্ছে গিয়ে মোটামুটি এগুলো তোমাদের হোমওয়ার্ক হিসাবে থাকবে। তোমরা যদি না বোঝো কমান্ড বক্সে সেগুলো কমান্ড করবে, তারপরে আমি নেক্সট ক্লাসে কোনো এক সময় তোমাদের কমান্ড থেকে সেগুলো আমি আলোচনা করার চেষ্টা করবো। ওগুলোও কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেমন দ্বিঘাত সমীকরণ খুবই ইম্পর্টেন্ট, ত্রিভুজের ক্ষেত্রফল খুবই ইম্পর্টেন্ট, ফারেনহাইট থেকে সেন্টিগ্রেড এটাও খুব ইম্পর্টেন্ট। এর জন্য তোমরা বাসায় প্র্যাকটিস করবা, এগুলো বাসায় তোমাদেরকে হোমওয়ার্ক হিসাবে দেওয়া হলো। যাই হোক, আমরা তাহলে প্রথম অধ্যায় আমাদের মোটামুটি আলোচনা শেষ। আমরা নেক্সট ক্লাসে দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। এখানে দ্বিতীয় অধ্যায় আমাদের আমি 4টা টপিক দিচ্ছি, সাধারণত এই 4টা টপিক নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে গিয়ে কি যে ডিসক্রাইব দ্য হিস্ট্রি অফ পাইথন, এক্সপ্লেন দ্য ফিচার্স অফ পাইথন, ডিসক্রাইব দ্য স্ট্রাকচার অফ পাইথন প্রোগ্রাম, স্টেট আইডেন্টিফিকেশন অ্যান্ড কিওয়ার্ডস। এই 4টা টপিক নিয়ে অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ে আমরা আসলে মূল দ্বিতীয় অধ্যায়ে ঢুকে যাচ্ছি, পাইথন প্রোগ্রামে ঢুকে যাচ্ছি। আমরা এই পাইথন সম্পর্কে দ্বিতীয় অধ্যায়ে সাধারণত আলোচনা করবো নেক্সট ক্লাসে। আর আজকে যে আমি আলোচনাটা করলাম সেটা তোমরা যদি বাংলা কোনো বই দেখতে চাও তাহলে 21 থেকে 30 পৃষ্ঠার ভিতরে আছে সমস্ত কিছু, তোমরা এটা পাবা। বাংলা বইয়ের 21 থেকে 30 পৃষ্ঠার মধ্যে পাবা। ওকে, থ্যাংক ইউ। তোমরা ভালো থেকো, সবসময় মাস্ক পরিধান করো এবং হচ্ছে গিয়ে বাইরে বেরোলে মাস্ক পরিধান করবে এবং কোনো কিছু খাওয়ার আগে অবশ্যই হাত স্যানিটাইজ করে নেবে। ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।